ভারতের আগামী ভবিষ্যৎ। এবং আপনি গতকাল কি বলছিলেন যে নির্বাচন হবে না, এই সরকার অন্তত নির্বাচন দিতে পারে না, আরই আলামত। মেজর আখতারুজ্জামান রঞ্জন। ধন্যবাদ আতিক রহমান পুনিয়া। ওর এই বিষয়ে বহুল আলোচিত বহুল প্রচলিত অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসসালামু আলাইকুম। সেই সঙ্গে তোমার দর্শক শ্রোতাদেরকে আমি জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আবারও বলছি, নিরাপদে থাকার চেষ্টা করুন। দেখেন, বাংলাদেশ বা পৃথিবীর সব দেশে রাজনীতিটা যোগ করে দিই, আপনার একটা আলোচনার সূত্রপাত ধরে একজন দর্শক, নিয়মিত দর্শক আপনার, তিনি বলছেন আমি আগের এক অনুষ্ঠানে বলেছিলাম জুলাই সনদ বিএনপির জন্য ফাঁদ, কিন্তু আক্তার ভাই ওই দিন বলেছিলেন বিএনপি স্মার্ট মুভ করেছে, কিন্তু আজ এর ফলাফলটা কি হলো? আমার মতামতের বিরোধিতা করেছিলেন ওই দিন। মানে বিএনপি আসলে একটু ব্যাকফুটে কিনা? সরি আক্তার ভাই, জি প্লিজ। আমি যে বক্তব্য দিচ্ছিলাম আপনাকে, যে রাজনীতিটা পৃথিবীতে সবসময় হয়, রাজনীতিবিদরা হলো ওই রাষ্ট্রের বা ওই দেশের একটি অত্যন্ত উচ্চাবলিশা শ্রেণী বা মানুষ, যারা পৃথিবীটাকে সামনের দিকে দেখে, তারা পিছনের দিকে তাকায় না। রাজনীতিবিদদের পরাজয় হওয়ার পরে তাদের অস্তিত্ব থাকে না। রাজনীতিবিদ তারাই যারা পৃথিবীটাকে সামনের দিকে দেখে, আগামী দিনে কি হবে, আগামী দিনটা কোথায় নিয়ে যাবে, তারা সেটা নির্ধারণ করে। অবশ্যই সবকিছু নির্ধারণের মূল পরম করুণে আল্লাহ তাআলা, আল্লাহ আমাদেরকে সেটাই দেন যেটা আমরা প্রাপ্য হই। এখানে রাজনীতি যারা করবেন তাদের সামনে থাকতে হবে প্রাজ্ঞতা, তাদের সামনে থাকতে হবে দূরদর্শিতা, তাদের সামনে থাকতে হবে আগামী দিনে তারা কি করতে চায়। কোন রাষ্ট্রনায়ক, আধুনিক রাষ্ট্রনায়ককে বলেন আর অতীতে রাজা মহারাজা বাদশাহ সম্রাট যাদেরকে বলেন, তারা কখনোই বর্তমানকে নিয়ে সন্তুষ্ট ছিল না এবং থাকেও না। তারা সবসময় আগামী দিনের চিন্তা করে, তারা সবসময় আগায় যেতে চায়, পরবর্তী ধাপে কি করবে সেটা হলো রাজনীতিবিদদের পরিকল্পনা, এবং সেই অনুযায়ী তারা দুইভাবে কাজ করে। একটা, আধুনিক বিশ্বে এখন সবাই জনমত তৈরি করার চেষ্টা করে, আমি আগামী দিনে কি করব সেটার জন্য জনমত সৃষ্টি করে জনগণের সমর্থন নেওয়ার চেষ্টা করে। আরেকটি আছে, আগামী দিনে আমি কি করব তা বাস্তবায়ন করার জন্য সশস্ত্র বাহিনী তৈরি করে, সৈন্যবাহিনী বলেন বা সশস্ত্র বাহিনী বলেন বা যে কোনো অস্ত্রধারী বাহিনী তৈরি করেন, এটা তৈরি করে। এটা রাজনীতিবিদের দুইটা খেলাই। আপনি সম্প্রতি দেখেন আমেরিকান রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে রাজনীতির স্ট্র্যাটেজি খেলতে গিয়ে এখন বলছে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে সে ভাইস প্রেসিডেন্টও হতে পারে। আবার বলছে তার ভাইস প্রেসিডেন্ট হবে প্রেসিডেন্ট প্রার্থী এবং তার পররাষ্ট্রমন্ত্রীকে করবেন উপরাষ্ট্র ভাইস প্রেসিডেন্ট। তার মানে সে শুধু এখনের অবস্থা না, আগামী দিনে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার জন্য সে নিজে প্রেসিডেন্ট না হইলেও তার অনুগত, বাধ্য বা আপন লোকদেরকে প্রেসিডেন্ট বানানোর পরিকল্পনা করছে। এটা এখন আপনি কি চোখে দেখবেন? এটাই তো আগামী দিনে আমেরিকা কোন দিকে যাবে সেই পরিকল্পনা সে করছে, যাতে আগামী দিনেও আরো 4 বছর যেন আমেরিকাকে ট্রাম্পের নিয়ন্ত্রণে রাখা যায়। এটা আমেরিকানবাসীরা কেউ সমর্থন করতে পারে, আবার কেউ সমর্থন করবে না। সে কিন্তু জনমত সৃষ্টি করার জন্য এই বক্তব্যটা বাজারে ছেড়ে দিয়েছে। এখন যদি আমেরিকার বেশিরভাগ মানুষ তাকে সমর্থন করে, তাহলে তার সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। আর যদি বৃহৎ জনগণ তার সেই সমর্থন না করে, তাহলে সেটা তার পরাজিত হবে, সেটা ধূলিসাৎ হয়ে যাবে, সে হেরে যাবে। এটাই তো রাজনীতির খেলা। এখন তো সশস্ত্র বাহিনী তৈরি করে যাবে না, কিন্তু অনেক তৃতীয় বিশ্বে আজকে সশস্ত্র বাহিনী গঠন করে জনগণের উপর তাদের মতামত চাপিয়ে দেওয়ারও কিন্তু রাজনৈতিক অনেক কাজ আমরা দেখতে পাচ্ছি, অনেক আফ্রিকার দেশে দেখতে পাচ্ছি। আপনি দেখেন 2 দিন আগে কি বলে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার শান্তি চুক্তি হয়েছে। তার মানে সেখানে তাদের যুদ্ধ চলছিল, কিন্তু সেগুলো তো পত্রিকার খবরে আসে নাই, আসতে দেয় নাই, কিন্তু তাদের যুদ্ধ ছিল, করতেছিল। সেটা আমেরিকার প্রেসিডেন্ট মালয়েশিয়াতে গিয়ে সেখানে সমাপ্ত করে দিয়ে আসছেন।
আজকে দেখেন প্রতিনিয়ত আমাদের ইয়েমেনের উপর আক্রমণ করতেছে। কারা করতেছে? ইয়েমেনও মুসলিম রাষ্ট্র, সৌদি আরবে মুসলমান রাষ্ট্র। সেই ইয়েমেনকে আক্রমণ করছে কারা? কাজে এখানে আমাদের মুসলমানদেরকে নিধন করতেছে মুসলমানরাই। আপনি দেখেন পাকিস্তান আফগানিস্তানে আজকে সশস্ত্র সংগ্রাম, যুদ্ধ শুরু হয়ে গেছে একে অপরের বিরুদ্ধে। দুটি তো মুসলমান রাষ্ট্র, এখানে মুসলমান ট্রাম্প কার্ডটা কাজে লাগতেছে না কেন? এখানে এই তুরুপের তাসটা ক্যাচ করতেছে না কেন? এখানে তো মুসলমান দুইটা দেশই, আফগানিস্তানও মুসলমান এবং কট্টর মুসলমান, পাকিস্তানও মুসলমান এবং কট্টর মুসলমান। তাহলে এদের সীমান্তে সংঘর্ষ কেন, যুদ্ধ কেন? এবং এই কয়েকদিন ব্যাপী যুদ্ধ চলছে এবং যুদ্ধ আগামীতে চলবে বলে সবাই দামামা বাজাচ্ছে। কাজেই এখানে বাংলাদেশে তো আমাদের আমার বাইরে কোনো বন্ধু নাই, কোনো শত্রু নাই। তারা যদি শত্রুতামি করে তাহলে আমি শত্রু হই, তারা যদি বন্ধুত্ব করে আমার সঙ্গে তাই বন্ধু হই। আমি কিন্তু শত্রু বা বন্ধু কোনোটাই আমি সিদ্ধান্ত নিতে পারি না। আমি মায়ানমারকেও আমার শত্রু বানাতে পারি না, বন্ধু বানাতে পারি না। তারা তাদের জাতি, তাদের জনগণকে আমার দেশের ধাক্কায় পাঠিয়ে দেয়, আমি তাদের গ্রহণ করি। তাদের জনগণকে তাদের দেশে ধাক্কায় পাঠাতে পারি না। এটা পাঠাইলে নাকি মানবতা লঙ্ঘন হয়। ওরা যে পাঠাইলো তখন মানবতা লঙ্ঘন হয় না, তখন জাতিসংঘ দেখে নাই, তখন এথনিক ক্লিনচিং হয় নাই। বড় বড় সুন্দর সুন্দর শব্দ তো আমরা দেখেছি, আপনারা আবিষ্কার করেছেন, এথনিক ক্লিনচিং করতেছেন। তাহলে যখন মুসলমানদের ওখান থেকে বের করে দেওয়া হলো, রোহিঙ্গাদেরকে বের করে দেওয়া হলো, তখন কি মানবতা লঙ্ঘিত হয় নাই? তো এই বিষয়গুলো আমরা দেখি না। আমরা এখানে বাংলাদেশটাকে আগামী দিনে কারা শাসন করবে, আগামী দিনটা কোন দিকে যাবে, সেটা সিদ্ধান্ত নেওয়ার মালিক একমাত্র বাংলাদেশের রাজনীতি যারা করে তারা। জনগণও না, জনগণ জানে না আগামী দিনে কে ক্ষমতায় যাবে কে যাবে না। জনগণকে জানানো হবে আগামী অমুক দিন নির্বাচন, আপনারা ভোট দিতে আইসেন। আর না হলে জানাবে কালকে ঢাকা শহরে মিছিল আছে, আপনারা আইসেন। জনগণ যদি মিছিলে যায় তাহলে মিছিল জয়ী হবে, জনগণ যদি নির্বাচনে যায় তো নির্বাচন জয়ী হবে। কিন্তু মিছিল হবে না নির্বাচন হবে, এটা সিদ্ধান্ত করবে রাজনৈতিক দলেরা। যদি রাজনৈতিক দলের লোকেরা সরকারে থাকে, যদি সরকারের রাজনৈতিক দল থাকে, তাহলে সে রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে পরবর্তী বাংলাদেশ কোন ধাপে যাবে। কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত আজকে বিভিন্ন কারণে আমরা একটা সদ্য বিপ্লব যেটা করতে পেরেছিলাম, অর্থাৎ মিছিলের মাধ্যমে যে জয়টা আমরা অর্জন করেছিলাম, সেই জয়টাকে আমরা ধূলিসাৎ করে দিয়েছি। ষড়যন্ত্র করে সেই বিপ্লবটাকে আজকে আমরা জাতির সামনে আমি ম্রিয়মাণ করে দিয়েছি। বিপ্লবের সম্মান, বিপ্লবের মর্যাদা, বিপ্লবের উদ্দেশ্য, লক্ষ্য সবকিছুকে আমরা ধূলিসাৎ করে দিয়েছি। এবং শুধু তাই নয়, মার্কিন প্রশাসন পরিবর্তন হওয়ার পরে আমাদের বিপ্লবীদেরকে মার্কিন অর্থে পরিচালিত একটা মার্সিনারি বা ভাড়াটিয়া বাহিনী হিসাবে দাঁড় করিয়ে দিয়েছেন ট্রাম্প সাহেব। ট্রাম্প সাহেব যখন বলেছে বাংলাদেশে রিজিম চেঞ্জের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএইড এর মাধ্যমে, পিটার হাসের মাধ্যমে এবং ওইখানে যে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আমেরিকান আছে তাদের মাধ্যমে বাংলাদেশে $29 বিলিয়ন বিনিয়োগ করে এই বিপ্লবটা করানো হয়েছে। ট্রাম্প সাহেব কলঙ্কিত করে দিলেন। অর্থাৎ যারা বিপ্লব অংশগ্রহণ করেছেন তারা জনগণের জন্য বিপ্লব করেছেন, এই কথাটা আজকে বলতে পারছেন না এরা। এবং এই ট্রাম্পের এই বক্তব্যের প্রতিবাদও করছেন না, কেউ দাবিও করছেন না যে এই $29 বিলিয়ন কে পেয়েছে সেটা একটা তদন্ত করা হোক। আপনাকে সেই তদন্ত চেয়েছি, সেই কমিশন তো আমরা করা হয় নাই। যে ডোনাল্ড ট্রাম্প যে ইউএসএইড এর মাধ্যমে বাইডেন প্রশাসন বাংলাদেশের 29 মিলিয়ন দিয়েছে বলে প্রচার করেছেন, ঘোষণা দিয়েছেন, এটা তদন্ত করা হোক বা আমেরিকান অথরিটির কাছে জানতে চাওয়া হোক যে কারের মাধ্যমে আপনারা টাকাটা বিতরণ করেছেন। এই প্রশ্ন তো আমরা করি নাই। ফলে আমি আপনি যারাই আজকে বিপ্লবের পক্ষে বিপক্ষে বলছি, তারা যে ওখান থেকে অর্থ নেই নাই এর কোন নিশ্চয়তা নাই। দেখেন, সন্দেহ এমন একটা বাতিক, সন্দেহ করলে কিন্তু সবাইকে সন্দেহ করা যায়। আজকে আমরা কিন্তু সবার সন্দেহের আওতায় চলে এসেছি।
এবং দেখেন কত পরিকল্পিতভাবে বিপ্লবটাকে ধ্বংস করে দেওয়া হলো। আজকে আপনি বলছেন যে এই ঐক্যমত্য কমিশনের যে বক্তব্যটা আসছে, ঐক্যমত্য কমিশনটা কে করলেন? ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্র পরিচালনা করতে এসে তিনি একক দায়িত্ব নিতে চাচ্ছিলেন না। একক দায়িত্ব নিতে না চাওয়ার জন্য উনি একটা বিভিন্ন কমিশন করে দিলেন। উদ্দেশ্য হলো যে বিভিন্ন কমিশন উনাকে যে সুপারিশগুলো করবেন, উনি সেই সুপারিশের ভিত্তিতে উনার কার্যক্রমগুলো পরিচালিত করবেন, যাতে উনি জনগণের সামনে বলতে পারেন আমি তো একটা কমিশন করে দিয়েছিলাম, সেই কমিশনের সঙ্গে আপনার আলাপ আলোচনা করে আমাকে যা করতে বলেছেন জনগণের সে কথা মতো করেছি। উনি উনার এই কমিশন গুলাকে একটা জনমত তৈরি করা বা জনগণের কাছ থেকে মতামত নেওয়াটা সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য তিনি করছিলেন। এটাকে আমি খারাপভাবে দেখছি। মানুষ তো এটা বিশ্বাস করে না। মানুষ তো বিশ্বাস করে যে উনি এটা সময় ক্ষেপণ করেছেন। এই সংস্কারের তার কোনো ইচ্ছা ছিল না, সে আগে থেকে বিভক্ত করেছেন। আমার কথাটা শেষ করি, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। এখানে আমরা এটাকে খারাপ বলছি না, এটা হতেই পারে যে কোনো কমিশন করে দিয়ে উনি কাজটা করবেন, এটা ভালো, ওনাকে সাধুবাদ জানাই। কিন্তু দেখা গেল উনি যে কমিশন গুলা গঠন করেছেন সেই লোকগুলো যোগ্য ছিল না, সেইগুলা কোনো ক্রেডিবিলিটি ছিল না, তাদের পিছনে কোনো জনগণের সংযোগ ছিল না, জনগণের সঙ্গে তাদের কোনো রকম যোগাযোগ ছিল না। তারা কতগুলো প্রাতিষ্ঠানিক রূপ, তারা কতগুলো প্রতিষ্ঠান থেকে এসছে, বিভিন্ন এনজিও থেকে আসছে, তারা জনগণকে প্রতিনিধিত্ব করেছে, এমন কাউকে কমিশনে রাখা হয় নাই বা কমিশন করা হয় নাই, রাখা হয় নাই। কাজেই এই কমিশনটা ব্যর্থ হয়েছে। কমিশনটা ব্যর্থ হওয়ার পরে তিনি আরেকটা করেছেন কি, যে কমিশন গুলোর মধ্যে যেগুলা ঐক্যমত্য হবে, সবাই মিলে এই কমিশন থেকে যেগুলো কমন হবে, উনি আবার কমন প্রশ্ন বের করার চেষ্টা করেছেন। সেই জন্য ওনার নেতৃত্বে উনি একটা ঐক্যমত্য কমিশন তৈরি করেছেন। সেখানে আবার একজন বিদেশিকে এবং বিদেশি একটি গোয়েন্দা সংস্থার একজন সবাই বলে, মানুষ বলে এটা, যে তাদের নিয়োজিত এক ভদ্রলোককে ভাইস চেয়ারম্যান করে এটার দায়িত্ব দিয়েছেন। তারা গত 9 মাস যাবৎ বিভিন্ন কথা বলছে, আমরা আজকে তো বলছি না, এই তখনই বলেছি এই ভদ্রলোকের অধীনে যে কাজটা হবে সেটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। এটা তো আমরা 9 মাস আগেই বলেছি, আজকে বলিনি, আপনার অনুষ্ঠানে বলেছি, আপনি বলেছেন অনেকদিন আগে থেকে বলেছেন। হ্যাঁ, বহু আগে বলেছি ঐক্যমত্য কমিশন বাংলাদেশে কোনো কিছু দিতে পারবে না। আজকে ঐক্যমত্য কমিশন বাংলাদেশে কোনো দিতে পারে নাই, এটা জনগণ দেখছে। আজকে মানুষের মাঝে প্রতিমান হচ্ছে, আজকে আমাদের কে সঠিক কে বেঠিক এই কথাগুলো বলার চেষ্টা করছে। আমি সঠিক কি বেঠিক এটা আমি দাবি করছি না, আমি আমার মনোভাবটা অতীতে ব্যক্ত করেছি, এখনো ব্যক্ত করছি। ঐক্যমত্য কমিশনের এই ফলাফলটাকে গুবলেটে করার জন্য, এটাকে আরেকটা ষড়যন্ত্র পাকানোর জন্য, আরেকটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য এটা করা হয়েছে। তাদের সময়কাল বৃদ্ধি করতে করতে তারা এসে 30 তারিখ পর্যন্ত তাদের সময় ছিল, তারা 2 দিন আগে রিপোর্টটা দিয়েছেন, দেখালেন যে আমরা সময়ের আগে রিপোর্টটা দিয়ে দিলাম। তারা তো ইচ্ছা করলে আরো একটা দিন সময় নিয়েও এই পয়েন্ট গুলো আলোচনা করে নিতে পারতেন, যে আমরা এই ফাইনাল করছি, এটা ফাইনাল দেখে দেন তো আপনারা, এটা তো তারা করতে পারত, কিন্তু না করে তারা এটা দিয়ে দিলেন। আর এখন ডক্টর ইউনূস সাহেব প্রতিবারে বলছেন উনি যা করেছেন এটা জাদুঘরে পাঠায় দেন। এটাকে আপনি কিভাবে দেখবেন? এটাকে পজিটিভ হয়ে দেখার কোন সুযোগ আছে? এটা তো আপনার নেতিবাচক বক্তব্য। যে কলমটা দিয়ে দস্তখত করবেন সেই কলমটাকে আপনি জাদুঘরে পাঠিয়ে দেবেন। এটা এখানে যা যা বক্তব্য আছে সব জাদুঘরে পাঠিয়ে দেবেন, অর্থাৎ এটি বাস্তবায়নযোগ্য কোনো ডকুমেন্ট বা দলিল হয় নাই। ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত ভদ্রচিত ভাবে, অত্যন্ত বিজ্ঞচিত ভাবে, অত্যন্ত শালীন ভাষায় দিয়েছেন ঐক্যমত্য কমিশনের যা কিছু করা হয়েছে, যত আলোচনা হয়েছে, যত কাগজ পত্র কলম বই যা যা এটাতে ব্যবহৃত হয়েছে, উনি যে ধন্যবাদ যে বলেন নাই যে যারা যারা অংশগ্রহণ ছিল তাদেরকেও জাদুঘরে পাঠিয়ে দেন। উনি শুধু কাগজ কলমের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন,
উনি সেখানে যা লেখা হয়েছে, যা ওনারা সুপারিশ করেছে, এইগুলোকেই জাদুঘরে রাখার জন্য বলেছে। আমি ওনাকে ধন্যবাদ জানাই, উনি বলেন নাই যে যারা যারা এই যে ঐক্যমত্যের সঙ্গে ছিল, দস্তখত করেছে বা সনদের সঙ্গে কাজ করছে, তাদেরকেও জাদুঘরে পাঠিয়ে দেওয়া হোক। কাজে উনার মনোভাব তো পরিষ্কার, স্পষ্ট হয়ে গেছে। এই ঐক্যমত কমিশনের সঙ্গে উনি কোনো ব্যাপারে ঐক্যমত না। এটা ভদ্রতা উনি দেখে বলছেন যে আপনারা করেছেন, অনেক ভালো কাজ করেছেন, অনেক ধন্যবাদ, এটা আপাতত আপনারা জাদুঘরে রেখে দেন, যাতে মানুষ এখান থেকে রিসার্চ করতে পারে, মানুষ এখান থেকে গবেষণা করতে পারে, গবেষণা করে দেখতে পারে যে আপনারা কিভাবে সফল জিনিসটাকে বিফল করে দিয়ে গেছেন, কিভাবে জুলাই বিপ্লবটাকে নস্যাৎ করে দিয়ে গেছেন, কিভাবে জনগণের আশা আকাঙ্ক্ষাকে আপনারা ধ্বংস করে দিয়ে গেছেন। এটা জাদুঘরে রাখলেই আপনি সেখান থেকে দেখতে পারবেন। উনি তো সেই কথাটাই বলেছেন। আর যদি বলতেন এখানে বাস্তবায়নযোগ্য কোনো কিছু আছে, তাহলে তিনি তো বলতেন যে বেশি সুন্দর করেছেন, আমি আজ থেকে এটার উপরে বাস্তবায়ন করার কাজে লেগে গেলাম, আমি যত দ্রুত পারি আপনাদের এগুলাকে বাস্তবায়ন করে যাব, যাতে জাতি উপকৃত হয়। উনি তো এই কথা বলেন নাই, উনি বলেছেন এগুলোকে জাদুঘরে পাঠিয়ে দেন। কাকে জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়? যে জিনিসটার কার্যকারিতা আর থাকে না, যে যার কার্যকারিতা বা তার কার্যক্রম আর চলমান থাকে না, অর্থাৎ এটি বর্তমানের কাছে বিলুপ্ত হয়ে গেছে, এর কোনো ভবিষ্যৎ নাই, সেগুলোকে আমরা জাদুঘরে পাঠিয়ে দিই। আমার বাবা যে কলমটা ব্যবহার করে গেছিল, সেই কলমটা আমার বাবা ব্যবহার করতে পারবে না, আর সুযোগ নাই, কিন্তু সেই কলমের মধ্যে এখনো কিছু কালি রয়ে গেছে। আমি সেই কালিটা ব্যবহার করতে চাই না। আমি এটা বাবার স্মৃতি হিসাবে এটা আমি আমার ঘরে একটা জাদুঘর বানিয়ে বা সরকারি জাদুঘরে জমা দিয়ে আসতে চাই। এটা আমার বাবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কারণ জানি আমার এই বাবার কলমটা যেন আমার স্মৃতিটা বয়ে নিয়ে আসে। এমন ভাবে আমরা জাদুঘরে জিনিসপত্র পাঠিয়ে দিই যেটা যেন আর কেউ ব্যবহার না করতে পারে। কোহিনূরের যে তাজ বানানো হয়েছিল, সেটাকে এখনো যে কেউ ব্যবহার করতে পারে, কিন্তু এখন আমরা চাচ্ছি এটা যেন আর কেউ ব্যবহার না করো। এই জন্য কোহিনূরের হীরাটাকে আমরা জাদুঘরে রেখে দিয়েছি, যাতে এটা কারো মাথায় আর শোভা না পায়, কারণ এটা নিয়ে আবার যুদ্ধ হতে পারে, কার মাথায় শোভা পাবে। কাজে এই সংঘাত এড়ানোর জন্য এটা আমরা জাদুঘরে পাঠিয়ে দিয়েছি। কাজে ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, অত্যন্ত বুদ্ধিমান, জ্ঞানী, মেধাবী মানুষ। উনার সকল কার্যক্রম আমরা সহজে বুঝতে পারবো না। এটা বুঝার জন্য তো আমাদের ওনার কাছাকাছি যাওয়ার মতো একটা সাধ্য, সামর্থ্য বা আমাদেরও দক্ষতা, অভিজ্ঞতা এবং মেধা থাকতে হবে। তবে আমি আমার এই বোকা বুদ্ধিতে যেটা বললাম সেটা হচ্ছে উনি যথার্থ এটাকে জাদুঘরে পাঠিয়ে দিতে বলেছেন। আমরা মনে হয় এটা নিয়ে আলোচনা না করি, আসেন আমরা সামনের দিকে আগাই, কিভাবে নির্বাচনটা করে ডক্টর ইউনূস একটা নির্বাচিত সরকারের সাথে ক্ষমতা হস্তান্তর করে তার কাছে ক্ষমতা দিয়ে সসম্মানে উনি ওনার অবস্থান থেকে চলে আসতে পারেন। উনি যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বের মেয়াদ উনি এখন নির্দিষ্ট করে দিয়েছেন যে ফেব্রুয়ারি 2026 সনের পরে তিনি আর ক্ষমতায় থাকবেন না। এটা ওনার স্পষ্ট বক্তব্য, উনি সবখানে বলে আসছেন, মসজিদে বলেছেন, মন্দিরে বলেছেন, হিন্দুদের সামনে বলেছেন, খ্রিস্টানদের সামনে বলেছেন, মুসলমানদের সামনে তো বলে যাচ্ছেনই। কাজে উনার সেই বক্তব্যটা উনি আগামী 2026 সনের ফেব্রুয়ারি পরে ক্ষমতায় থাকার সকল কথার নৈতিকতা, বৈধতা উনি হারিয়ে ফেলেছেন। কাজে উনাকে এখন কি সে বৈধতা আছে কোন দিক থেকে? আমি তো সেটাই বললাম যে উনি সকল বৈধতা হারিয়ে ফেলেছেন। ওনার এখন যে কমিটমেন্টটা আছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে উনি দেশে একটা দৃষ্টান্ত স্থাপন করবেন, একটা আনন্দ ঘন উৎসব পরিবেশে নির্বাচন হবে। এটাতে উনি স্ট্রিক্ট থাকবেন বলে আশা করি, এবং আমার পূর্ণ আস্থা ওনার উপর আছে, পূর্ণ বিশ্বাস আমার উপর আছে যে উনি অবশ্যই আগামী ফেব্রুয়ারিতে একটা সুষ্ঠু, অবাধ, সুন্দর নির্বাচন অত্যন্ত আনন্দঘন পরিবেশে করাতে পারবেন। সেটার জন্য আমরা সবাই ওনার সঙ্গে একমত,
ঐক্যমত পোষণ করি, সকল রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করে নির্বাচনের প্রস্তুতি সবাই নিচ্ছে। এখানে যদি নির্বাচন কমিশন যদি কোন রকম আবার গুবলেট তৈরি না করে, কোনো প্রকার সমস্যা সৃষ্টি না করে, কাউকে প্রতীক দিবে কাউকে দিবে না এইসব ধরনের ধান্দাবাজি না করে, তাহলে নির্বাচনটা সুষ্ঠুভাবে দিকে এগিয়ে যাচ্ছে। এখানে যদি কাউকে সুযোগ করে দেয় নির্বাচনটা বানচাল করা বা নির্বাচন না হওয়ার দাবি তোলা, তো সেটা একমাত্র করতে পারে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন হয়তো সরকারকে একটা বৈধতা দিতে পারে, কিন্তু ইলেকশন কমিশন গন্ডগোল তৈরি করার পরে যে ক্ষতিগ্রস্ত হবে সেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ডক্টর ইউনূস সাহেবকে। কারণ আগামীতে আরেকটি বিপ্লবের পথ তৈরি হয়ে যাবে। আমি গত পরশুদিন আপনার কাছে বলেছি যে এটা পূর্ণ বিপ্লবের সকল প্রকার প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে ইতিমধ্যেই। আমরা ইতিমধ্যেই পূর্ণ নতুন একটা বিপ্লব শুরু হওয়ার আলামত আমরা দেখতে পাচ্ছি। কথাবার্তা অনেকের মধ্যে আমরা সেই ধরনের আলামত দেখতে পাচ্ছি। অনেকে নির্বাচনে যাব না নামেও নির্বাচনের প্রচারণা চালাচ্ছে, অনেকে নির্বাচনে যাব নামেও একটা বিপ্লবের পথ তৈরি করার চেষ্টা করছে। অনেকে এমন কিছু দাবি দেওয়া সামনে নিয়ে আসার চেষ্টা করছে যে দাবি দেওয়া গুলো পূরণ না হলে ন্যায্য ভাবে নির্বাচনে তাদের পক্ষে যাওয়া সম্ভব হবে না। যেমন আমি আপনাকে উদাহরণ দিই, এনসিবি মার্কা চেয়েছে, প্রতীক চেয়েছে ধানের শাপলা। নির্বাচন কমিশন মহোদয় সাহেবরা ওনারা গো ধরেছেন, জিত করেছেন, এটা দিবেন না। ভালো কথা, দিয়েন না। যদি ওটা না দেন তাহলে ওরা নির্বাচনে আসবে কিভাবে? আপনি যেই মার্কায় দিবেন সেই মার্কা তারা গ্রহণ করবে। এনসিপি কি আপনার বাপার চাকর যে আপনি যা বলবেন, বা আপনার অধীনস্থ কোনো কর্মকর্তা কর্মচারী তারা আপনি যেটা বলবেন তারা সেটাই মেনে নিবে? কাজে আপনি যদি প্রতীক তাকে নিজের বানানো দেন সেটা তো সে গ্রহণ করবে না। তার মানে নির্বাচনে না আসার মতো সকল পথ প্রশস্ত করে দিলেন নির্বাচন কমিশন, এবং এখানে একটা এক্সট্রা অর্ডিনারি পরিবেশ সৃষ্টি করলেন এবং একটা শূন্যতা সৃষ্টি করলেন। যে শূন্যতাটাকে তিন ভাবে পূরণ হতে পারে। একভাবে পূরণ হতে পারে একটি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে, পূর্ণ বিপ্লবের মাধ্যমে পুরাতন সব ভেঙে চুরে ছেড়ে দেওয়া। আরেকটা হতে পারে একটা এক্সট্রা অর্ডিনারি মেজার নিয়ে। এখনো যেহেতু সংবিধান বলবৎ আছে, এখনো রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করে বাংলাদেশের জনগণের সাংবিধানিক অধিকার খর্ব করে তারা সাংবিধানিক ভাবেও একটা জরুরি অবস্থা ঘোষণা করে এই শূন্যতা পূরণ করতে পারে, দূর করতে পারে। কিন্তু দুটি অবস্থাতেই কিন্তু ডক্টর ইউনূস সাহেবকে বা ওনার এই অন্তর্বর্তীকালীন সরকারকে বা তার পরিষদকে ক্ষমতায় থাকার সুযোগ দেয় না, দিবেও না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা। এটাই আমি বিনীতভাবে চেষ্টা করছি, এটাই আমি আমার ধারণা থেকে বলার চেষ্টা করছি। আপনারা হয়তো আমার সঙ্গে কেউ একমত হবেন না, নাও না হওয়াটা স্বাভাবিক, কারণ আপনাদেরকে বোঝানোর মতো, আপনাদের সামনে স্পষ্ট করার মতো জ্ঞান, মেধা, বুদ্ধি কোনোটাই আমার নাই। আমি যেটা বলছি সেটা আমার নিজের ব্যক্তিগত বোঝ থেকে বলছি, ব্যক্তিগত ধারণা থেকে বলছি। কাজে এইটা কোনটা আপনাদের কাছে কাম্য হবে সেটা আপনারা চিন্তা করে দেখেন, সেটা আপনারা ভাবেন। দেশের বিদগ্ধ সমাজ যারা আছেন, দেশের বিভিন্ন রাজনীতিবিদরা আছেন, তারা ভাবেন। তবে আমি যেটা অনুধাবন করতে পারছি, দেশটা কিন্তু একটি নতুন বিপ্লবের দিকে যাচ্ছে। আমি কিন্তু ব্যক্তিগতভাবে সেই বিপ্লবের পক্ষে। ধন্যবাদ। এই পর্যায়ে পর্যন্ত বলেন এর পরের প্রশ্ন কি আপনার? আপনি কি আছেন নাকি আমি করবো? যাই হোক, আমি একটা বক্তব্য দিতে চাই, একটা বক্তব্য বলতে চাই। সেটি হচ্ছে, আমরা কোনোভাবে যেন জিদাজিদি না করি, কোনো বিষয়ে যেন আমরা অতীতের শেখ হাসিনা সরকারের মতো আমরা যেন সংঘাতময় পরিবেশ সৃষ্টি না করি। আমরা যেন টেবিলে বসে আলোচনা করে সকলে কিছু সিদ্ধান্ত নেওয়ার ব্যবস্থা করতে পারি। টেবিলের আলোচনা আসা মানে দুর্বলতা নয়, টেবিলের আলোচনায় আসার কাউকে আহ্বান জানানো মানে সরকারের দুর্বল অবস্থান যেমন প্রমাণ করে না, তেমনি সরকারের কাছে এসে আলোচনা করতে বসা প্রস্তাব নিয়ে আসারও কিন্তু সরকারের দালালি বলে প্রমাণ করে না।
যদি কেউ প্রস্তাব নিয়ে আসে যে না এটা আলোচনায় বসেন, সিদ্ধান্ত নেন, সেই জন্য দুতালি করতে চান, যদি কেউ আইসা যদি তার ব্যক্তিগত প্রভাব, ব্যক্তিগত অবস্থান তৈরি করতে চান বা বলতে চান প্রধান উপদেষ্টা মহোদয়কে যে না আসেন আপনি আলোচনার টেবিলে নিয়ে আসেন, এটাকেও যেমন তার দুর্বলতা মনে করেন না। আর সরকারও যদি আলোচনার টেবিলে ডাকার আহ্বান জানায়, এটাও কেউ সরকারের দুর্বলতা মনে করেন না। এখানে দুর্বলতা এবং দালালি এই জিনিসটা নিয়ে আসেন না। এখানে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আমাদের সবার স্বার্থে, কল্যাণে আসেন, আমাদের সমস্যাগুলা আলোচনার টেবিলে আমরা সমাধান করার চেষ্টা করি। এটাই থাকবে আপনাদের কাছে আমার বিনীত আবেদন, আহ্বান এবং আপনাদের প্রতি আমার অত্যন্ত নিবেদিত অবস্থান।